প্রথমে হঠাৎই তার উদয় হয় মুম্বাইতে। মুম্বাইতে সে 3 বছর কাঁপিয়ে বেড়ায়, পুলিশকে একটা রাতও ঠিকঠাক করে ঘুমাতে দেয় না। দেন হঠাৎই সমস্ত কিছু স্টপ। জাস্ট কয়েক মাস পর কলকাতাতে তার উপদ্রব শুরু হয়। কলকাতার উপদ্রব 9 মাস চলে, অ্যান্ড দেন আবার সমস্ত কিছু স্টপ। দীর্ঘ সময় তার আর কোনো পাত্তা পাওয়া যায় না। কিন্তু দীর্ঘ 20 বছর পর 2009 সালে সে আবার রিটার্ন ব্যাক করে নর্থ ইস্টের রানী গুয়াহাটিতে। ফার্স্ট টাইম সে রিটার্ন করে, পুলিশকে ভয় পাওয়ায়, লোকাল লোকদের ভয় পাওয়ায়, এবং ঠিক আবারও 7 বছর পর সে রিটার্ন করে। সেইবারও তাকে পুলিশ অনেক চেষ্টা করে ধরার, কিন্তু তাকে পুলিশ শেষমেশ ধরতে পারে না। আজকের ঘটনা শুরু করব রামু বলে একটা ওয়েটারের থেকে। এই ওয়েটার সে বিহার থেকে মুম্বাইতে কাজ করার জন্য আসে। রামুর কোনো চেনা জানা মানুষ মুম্বাইতে সেই সময় থাকতো না, তো সেহেতু সে প্রথমে কোনো কাজ পাচ্ছিল না। তার কাছে টাকা পয়সা নেই, তার কাছে থাকার জায়গা নেই, তো সে থাকতে শুরু করে রাস্তার উপর। আস্তে আস্তে সে ছোটোখাটো কাজ শুরু করে। একটা সময় কুর্লা বাস স্ট্যান্ডের কাছে একটা ভাতের হোটেলে সে কাজ করা শুরু করে। ভাতের হোটেলে সে তো কাজ করতো, কিন্তু পার্মানেন্ট কিছু সে করতো না। ডেইলি তাকে একটা অ্যামাউন্ট দেওয়া হতো ওই হোটেলে কাজ করার জন্য। তাকে খাবার সার্ভ করতে হতো, এবং হোটেল থেকে সবাই যখন চলে যেত, রাত যখন নিয়ার অ্যাবাউট 12টা বেজে গেছে, তখন তাকে কিন্তু থালা বাসনও বাজতে হতো। আবার ভোর 5টার সময় ব্রেকফাস্ট প্রিপেয়ারিংয়ের যত জিনিস আছে সেইগুলো তাকে কিনে আনা, কাটাকুটি করা, শেফকে হেল্প করা, এই সমস্ত দায়িত্বের মাঝে তার ঘুমের টাইম ছিল মাত্র 4 থেকে 5 ঘন্টা। তো এই 4 থেকে 5 ঘন্টা সে হোটেলে থাকবে কি করে, সে রুম নেবে কি করে? একে তো তার স্যালারি কম, ঘুমের টাইমও কম, তো সে ডিসাইড করে সে রাস্তার পাশেই শোবে। রাস্তায় সেই সময় অনেকেই ঘুমায়, কিন্তু সেই সমস্ত মানুষদের মাঝে সে যখন প্রথমবার ঘুমাতে গেল, সে বুঝতে পারলো এখানে ঘুমালে তার ঘুম তো হবেই না, উল্টে তার অনেক বিপদ হতে পারে। সে অনেক নেশাভানের মধ্যে জড়িয়েও পড়তে পারে, পুলিশ এসে তাকে তুলে নিয়েও যেতে পারে। তো সে ডিসাইড করে যেখানে সবাই ঘুমাচ্ছে রাস্তার উপর, তার থেকে একটু দূরে অন্ধকার টাইপের এরিয়াতে সে ঘুমাবে। ডিসেম্বর মাস 1986, রামু একটা চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছে। সেদিন তার ঘুম আসছিল না। পাশের ড্রেন থেকে প্রচণ্ড মশা আসছিল, তাকে বারবার কামড়াচ্ছিল, তো তার ঘুম না আসাটাই স্বাভাবিক। কিন্তু সেই সময় সে একটা জিনিস অনুভব করে যে তার উপর একটা লম্বা কিছুর ছায়া পড়েছে। সে প্রথমে এই জিনিসটা ফিল করে ভাবে যে কিছু একটা হবে, অন্য কোনো মানুষ হবে, পুলিশ হবে, তো এখানে ঘুমের অ্যাক্টিং করাটাই সব থেকে ভালো। তো সে পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। কিন্তু যেই না সে পাশ ফিরে ঘুমায়, তার উপর সজোরে কিছু একটা আঘাত করে। সে বুঝতে পারে যে তার মাথার উপর কোনো একটা ভারী জিনিস হঠাৎ করেই এসে পড়েছে। যন্ত্রণায় সে চিৎকার করে ওঠে। সে চাদরটা সরিয়ে দেখে সামনে একটা লম্বা হাট্টা কাট্টা মানুষ দাঁড়িয়ে আছে। তার হাতে একটা বড় 40 কেজি ওজনের মতন পাথর সে নিয়ে আছে, এবং সে সেটা তার উপর মারবে বলে প্ল্যান করেছে। অলরেডি একটা পাথর কিন্তু মারা হয়ে গেছে। সেই সময় রামু কোনো রকমে ওখান থেকে উঠে রক্তাক্ত অবস্থায় দৌড়াতে থাকে, এবং সে দৌড় ততক্ষণে থামায় না যতক্ষণে সে কিছু হোমলেস মানুষকে রাস্তার পাশে শুয়ে থাকতে দেখে। সেখানে গিয়ে সে পুরো ব্যাপারটা বললে সেই হোমলেস মানুষগুলো খুব একটা কিছু পাত্তা দেয় না। অলরেডি রামু লাস্ট 1 বছর ধরে একটা জিনিস শুনে আসছিল, যে মুম্বাইতে একটা মানুষ আছে যে রাস্তার পাশে থাকা মানুষদের অদ্ভুতভাবে মারছে। এই ক্ষেত্রে পুলিশ কোনো ইনভেস্টিগেশনও করছে না, কিন্তু পুলিশ মাঝে মাঝে ফুটপাতে শুয়ে থাকা মানুষদের এসে বলে দিত যে তোমরা একসাথে শোবে। কিন্তু রামুর ওই যে একটু ভালো ঘুম চাই, সে অন্য কোনো কেসে ফাঁসতে চায় না, এই কারণে একা ঘুমিয়েছিল। তার উপর থেকে সেই দিনের মতন বিপদ কেটে গেছিল। পুলিশের কাছে যখন এই খবরটা যায়, তখন পুলিশ রামুকে থানাতে ডেকে তাকে সমস্ত কিছু বর্ণনা করতে বলে। এই বর্ণনার পর মুম্বাই পুলিশ তার কাছ থেকে সেই মানুষটার একটা পিকচার বানানোর চেষ্টা করে। কিন্তু রামু একে তো অন্ধকারে শুয়েছিল, এবং সে যাকে দেখেছিল
সে একটা লম্বা চওড়া মানুষ, তার ফেসটা পুরো অন্ধকারে ঢাকা, তাকে দেখে বোঝাই যাচ্ছে না সে যেন একটা চাদর জড়িয়ে আছে। তারপর ডিসেম্বর মাস, কুয়াশাও ছিল, সেই সময় মুম্বাইতে অত স্ট্রিট লাইটও ছিল না। তো সেই ক্ষেত্রে পুলিশ আবারও ফেল করে। পুলিশের ফেল করা এই সিস্টেমটা লাস্ট 1 বছর ধরে চলছিল। 1985-এ সিওনের যে রেল ব্রিজ আছে সেইখানে একটা পথের পাশে ভিক্ষা করে খাওয়া মানুষের মৃতদেহ পাওয়া যায়। তার মাথার উপর প্রচণ্ড আঘাত ছিল। একটু দূরেই 30 কেজি ওজনের মতন একটা পাথর ছিল এবং ওই পাথরটা আনা হয়েছিল নিয়ারেস্ট একটা কনস্ট্রাকশন সাইট থেকে। প্রথমে পুলিশ এই কেসটাকে খুব একটা ইম্পর্টেন্স দেয়নি, ভাবে যে এক তো ভিক্ষুক রাস্তার পাশে শুয়ে আছে, এদের কেউ নেই। পুলিশ একটা বেসিক তদন্ত করে এবং সেই তদন্তে কোনো আইডেন্টিফিকেশন তারা পায় না। তো শেষমেশ সেই ব্যক্তির শেষকৃত্য তারাই করে দেয়। এর কয়েক মাস পর একজন নারীর এইভাবেই মৃত্যু হয়। সেও রাস্তার পাশে ভিক্ষা করতো, মাঝে মাঝে লেবারের কাজও করতো। এবার যেহেতু একটা ফিমেলের মৃত্যু হয়েছে সেহেতু তার ময়নাতদন্তের রিপোর্টে কোনো শকিং কিছু আশা করছিল পুলিশ, কিন্তু পুলিশ দেখে যে না, এই নারীর সাথে কোনো কুকর্ম হয়নি, কিন্তু তাকে যেভাবে মারা হয়েছে এইভাবে মারা সেই সিয়ন ওভারব্রিজের ব্যক্তিকেও হয়েছিল। মাথায় একটা বড় আঘাত হয়েছিল, একটা বড় পাথর দিয়ে আঘাত হয়েছিল এবং সেই পাথরটা কিন্তু একটু দূরেই পাওয়া গেছিল রক্তমাখা অবস্থায়। পুলিশ এই দুটো ঘটনাকে কখনোই একসাথে লিঙ্ক করেনি, তারা আলাদা আলাদাভাবে এগুলো তদন্ত করে এবং এই তদন্তে এই ফিমেল ভিক্টিমের কোনো পরিচয় পুলিশ পায়নি। এবার আসে তৃতীয় ভিক্টিমের পালা। তৃতীয় ভিক্টিমও একটা ছোটোখাটো লেবার ছিল, অন্য রাজ্য থেকে এসেছিল, তাকে কেউ ওই এরিয়াতে চিনত না, দিন আনি দিন খাই মানুষ ছিল, ঘর ভাড়া করা তার ক্ষমতা ছিল না, তারও মৃত্যু। সে একটা চাদর দিয়ে নিজেকে ঢেকে রেখেছিল। 2 দিন কেটে যায়, ওই মানুষটা ওখানে শুয়ে আছে। অনেকেই ভেবেছিল হয়তো নেশা করে ওখানে শুয়ে আছে। এরকম পথে ঘাটে কিছু মানুষ থাকে যারা নেশা করে একদম গরমের মধ্যে একটা সোয়েটার চাদর চাপিয়ে রাস্তার পাশে শুয়ে আসছে। আমরা সাধারণত মোস্ট অফ দ্য টাইম এদেরকে ইগনোর করি, সবাই ইগনোরও করেছিল যতক্ষণ না পচা গন্ধ বেরোয়। পচা গন্ধ বেরোলে পুলিশকে ডাকা হয়, পুলিশ বডিটা উদ্ধার করে নিয়ে যায়। আইডেন্টিফিকেশন এরও হয়নি। এর মাঝে মুম্বাইতে আরও 6টা ঘটনা এরকম ঘটে গেছে এবং এইবার নিউজ পেপারে যখন এক এক করে নিউজগুলো বেরোচ্ছে তখন মুম্বাই পুলিশ বাধ্য হয় এই সমস্ত কেসগুলোকে একসাথে লিঙ্ক করতে। এবং এই জিনিসটা পুলিশ যখন লিঙ্ক করে তারা দেখতে পায় যারা মারা গেছে তাদের পরিচয় পুলিশ কোনো মতেই বার করতে পারেনি। মোস্ট অফ দ্য টাইম তারা হয়তো অন্যান্য দূরের কোনো রাজ্য থেকে এসেছিল এখানে কাজ করার জন্য। যাদেরকে মারা হয়েছিল তারা বেশিরভাগই ছোটোখাটো দিন আনি দিন খাই, হয় লেবার ছিল, নয়তো রাস্তার পাশে খুব ছোট্ট কোনো ব্যবসা করত, অথবা হয়তো ভিক্ষা করত, অথবা নেশা করত, যাদের সাথে তাদের ফ্যামিলিরাও কোনোভাবে কোনো কানেকশন রাখেনি। এর মধ্যে আরও একটা বডি পাওয়া গেছে। তার আইডেন্টিফিকেশনে পুলিশ এটুকুই জানতে পেরেছিল সেই ব্যক্তি হিন্দু। কেন? তার একটা ব্যাগ ছিল, সেই ব্যাগের মধ্যে ভগবান শিবের একটা ফটো পাওয়া গেছিল। এইটুকু ছাড়া পুলিশ আর কোনো কিছুই বলতে পারছিল না। পুলিশের উপর চাপ বাড়ছিল। পুলিশ এবার রাস্তায় যত মানুষ শুয়ে থাকে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদেরকে বলে যে তোমরা রাস্তাতে শুলে একসাথে শোবে, আলাদা আলাদা করে শোবে না, শুলেই কিন্তু তোমাদের বিপদ হতে পারে। পুলিশ নিয়ার অ্যাবাউট 100 থেকে 150 মানুষকে কোশ্চেনিং করে, কিন্তু কোশ্চেনিং করে তারা কোনো ফ্রুটফুল অ্যান্সার পায়নি। সেই যুগে সিসিটিভি ছিল না, ডিজিটাল ফুটপ্রিন্ট ছিল না, তো সেই ক্ষেত্রে পুলিশেরও হাত বাঁধা ছিল। ফিঙ্গারপ্রিন্ট সেটা তারা সেই সময় নিয়েছিল কিনা ওই পাথরগুলো থেকে সেটা আমার জানি। 1985, 1986 এই সময় কিন্তু ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি তো ইউজ করা হতো কম বেশি। এই ক্ষেত্রে পুলিশ কি এটা ব্যবহার করেছিল জানা নেই। আর যদি ব্যবহার করেও থাকে, ম্যাচ করবে তো কার সাথে করবে? সেই সময় ফিঙ্গারপ্রিন্টের ডেটাবেস তো ভারতে ছিল না। 11টা হত্যা 1985 থেকে হয়ে গেছে মুম্বাইয়ের রাস্তাতে। এবার চলে আসে 1988, ভিক্টোরিয়া বাস টার্মিনাস। তার পাশেই রাস্তার সাইডে একটা মানুষ শুয়েছিল, তার উপরেও কেউ একটা পাথর দিয়ে আঘাত করে এবং পাথরটার ওজন ছিল নিয়ার অ্যাবাউট 50 কেজি। তো এইখানেও সেই ভিকটিমের কোনো আইডেন্টিফিকেশন করা যায়নি। কিন্তু একটা জিনিস পুলিশ এতদিনে বুঝে গেছে
যে ব্যক্তি মারছে তার নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, সে নিশ্চয়ই কোনো মানসিক রোগে ভুগছে, না হলে সে এরকম কেন করছে? অথবা সে রাস্তায় শুয়ে থাকা মানুষদের কোনো একটা কারণে ঘৃণা করে, অথবা এটাও হতে পারে রাস্তায় যেসব মানুষের হত্যা হয়েছে তাদেরকে মেরেছে রাস্তায় শুয়ে থাকা আরও অন্য কোনো মানুষ। হতে পারে কি পারে না? তার কাছেই তো সব থেকে বেশি চান্স যে মেরে দিয়ে সে সাইডেই হয়তো শুয়ে পড়লো। কিন্তু এখানে পুলিশের আরও একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে, সেটা হচ্ছে যে মারছে শিওর শট পুরুষ। যেহেতু একজন ব্যক্তি এই অ্যাটাকগুলো থেকে বাঁচতে পেরেছিল, যার নাম হচ্ছে রামু, সে বলেছিল লম্বা চওড়া একটা মানুষ। এবার সে বলেনি সেটা সে ছেলে না মেয়ে, কিন্তু 50 কেজির একটা পাথর, 30 কেজির পাথর, 40 কেজির পাথর একবারে মেরে কাউকে হত্যা করা, এটা কোথাও না কোথাও কোনো শক্তিশালী মানুষের কাজ হবে। তো সেহেতু ক্রিমিনাল হয়তো কোনো পুলিশ হবে। 1988-এ লাস্ট ঘটনা ঘটার পরেও পুলিশ কিন্তু তার পেট্রোলিং বাড়িয়ে দেয়, কিন্তু এরপর হঠাৎই এই কেসগুলো বন্ধ হয়ে যায়। পুলিশ হাঁপ ছেড়ে বাজে। পুলিশ ভাবে একে তো ভিকটিমদের কোনো আইডেন্টিফিকেশন হয়নি, সেহেতু তদন্ত কি আর করবো, সবার তো শেষকৃত্য তারা করেই দিয়েছে। আর এইদিকে ক্রিমিনালকে সেটারও খুঁজে বার করার কোনো পদ্ধতি তারা বার করতে পারেনি। 1989-এ সে কলকাতায় এসে কলকাতা 9 মাসে প্রায় 13 বার কাঁপবে। মুম্বাই কেঁপেছিল 12 বার। কিন্তু অনেকেই বলে মুম্বাইতে যে মৃতের সংখ্যাটা পুলিশ বলেছিল সেটা ভুল। মুম্বাইতে মৃতের সংখ্যা মোস্ট প্রবাবলি 26। কিন্তু আমরা অফিসিয়ালি যে বক্তব্যটা রাখা হয়েছিল পুলিশের পক্ষ থেকে যে মারা গেছে 12 জন, সেটাই মেনে চলছি। কলকাতাতে এবার 13 জনের পালা। কলকাতায় প্রথম ভিকটিম ছিল একটা ভিক্ষুক। সে ধর্মতলা যে নিউ মার্কেট আছে তার উল্টো দিকে এখন যে বাস স্ট্যান্ড আছে ওই রকমই কোনো একটা জায়গায় রাস্তার পাশে সে চুপচাপ শুয়েছিল। ধর্মতলা চত্বর যেহেতু একটু ব্যস্ত থাকে, সেহেতু ওই এরিয়াতে সাধারণত এরকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি রাস্তার উপর অন্তত সেই সময় হতো না। কিন্তু 1989-এর জুন মাসে প্রথম ঘটনা ঘটে। ওই ভিক্ষুককে কেউ একটা পাথর দিয়ে মেরে চলে গেছে। পাথরটা পাশেই পড়েছিল এবং তার ওজন ছিল 30 কেজি। আশেপাশে পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করে তখন পুলিশ জানতে পারে এই ভিক্ষুক রেগুলার ছিল পাশেই একটা চায়ের দোকানে। কিন্তু ওই চায়ের দোকানে সে নানান কথা বলেছে, কিন্তু তার নাম কি, তার বাড়ি কোথায়, সে এখানে কিভাবে এলো, সেই ব্যাপারে সে কিছুই বলেনি। তো ভিকটিমের আইডেন্টিফিকেশন এবার কলকাতা পুলিশ করতেও ব্যর্থ হয়। কলকাতার নেক্সট ভিকটিম ছিল পার্ক স্ট্রিটে ফুল বেলপাতা বিক্রি করা এক নারী। রাত্রেবেলা সে সমস্ত ব্যবসা গুটিয়ে ওই পার্ক স্ট্রিটের রাস্তাতেই শুয়ে পড়েছে। আজকের পার্ক স্ট্রিট আর তখনকার পার্ক স্ট্রিটের মধ্যে আকাশ পাতালের তফাৎ ছিল। 10টা বাজলেই ওই এরিয়া রীতিমতন শুনশান হয়ে যেত। তো সেই ক্ষেত্রে কেউ একজন সুযোগ বুঝে এই নারীর উপর অ্যাটাক করে, তাও আবার পাথর দিয়ে। পুলিশ এই কেসে নারী প্রথম ভিকটিম পাওয়ার পরেই তারা ভাবে এই নারীর সাথে কুকর্ম করা হয়েছে। কিন্তু ময়না তদন্তের রিপোর্টে বেরিয়ে আসে যে না, সেই নারীর সাথে কোনো কিছুই করা হয়। কিন্তু এই নারী কোথা থেকে এসেছিল, সে কোথা থেকে ফুল বেলপাতা নিয়ে আসতো? ফুল বেলপাতা নিয়ে যারা কলকাতাতে বিক্রি করতে যায় তারা মোস্ট অফ দ্য টাইম লোকাল ট্রেনে সকালবেলা ওইখানে পৌঁছে যায়। তার মানে হতে পারে কলকাতার যে মেইন লাইন আছে, কর্ড লাইন আছে, হাওড়ার যে মেইন লাইন আছে, কর্ড লাইন আছে, মেদিনীপুর লাইন আছে, এইরকম কোনো একটা জায়গা থেকে ওই নারী এসেছে। কিন্তু ওই নারীর ব্যাপারে অনেক তদন্ত করেও পুলিশ কোনোভাবে কোনো আইডেন্টিফিকেশন দিতে পারেনি। তো এইবার কলকাতা পুলিশ কিন্তু মুম্বাই পুলিশের মতন হাতে হাত রেখেছিল না, তারা সতর্ক হয়ে গেছিল। মানুষের চাপে, খবরের কাগজের চাপে, এবং খবরের কাগজে প্রথম এই কিলারকে মুম্বাইয়ের যে পাথরম্যান তার সাথে কানেক্ট করা হয় এবং তার নাম দেওয়া হয় স্টোনম্যান। আপনি এখনো যদি শিয়ালদা স্টেশন চত্বরে চলে যান, আপনি দেখবেন একাধিক ভিক্ষুক, একাধিক হোমলেস মানুষ ওই চত্বরে ঘুমায়। এবং শিয়ালদার স্টেশনের বাইরে যে মার্কেটটা আপনারা এখন দেখতে পান, ওই মার্কেটটা কিন্তু 1989-এও ছিল এবং সেই সময় ওই মার্কেটটা রাত্রেবেলার দিকে একদম শুনশান হয়ে যেত। এখনও কিন্তু শুনশান হয়ে যায় রাত 12টা, 12:30 পর। মোস্ট অফ দ্য দোকান বন্ধ হয়ে যায় এবং অনেকেই আছে ওই মার্কেটগুলোর ভিতরে গিয়ে
শুয়ে থাকে। তো এই রকমই এক ভিক্ষুক ওই মার্কেটের আশেপাশে কোথাও শুয়েছিল। তার মৃতদেহ পরের দিন সকালবেলা পাওয়া যায়। তাকেও সেই সেম ভাবে মারা হয়েছিল। কিন্তু এই ভিক্ষুককে আশেপাশের প্রত্যেকে চিনত। কি নামে চিনত? খোড়া নামে। এই ভিক্ষুকের একটা পায়ে একটা প্রবলেম ছিল, যতদূর সম্ভব তার পোলিও হয়েছিল, কিন্তু তার অ্যাকচুয়াল বাড়ি কোথায় সেটা কেউ জানে না। এই খোড়াকে আশেপাশের দোকানদাররা মাঝে মাঝে খাবারও খেতে দিত, কিন্তু তার নাম কি, সে কোথায় থাকতো, এই ব্যাপারে কিছুই পুলিশ জানতে পারেনি। আপনারা যদি হাওড়া ব্রিজ থেকে জাস্ট নামেন, যেখানে বড় বাজারটা স্টার্ট হচ্ছে, আপনারা দেখবেন এখনকার দিনেও ওখানে অনেক লেবার যারা মালপত্র নেয় তারা ঘুমিয়ে থাকে হোমলেসের মতনই। তো 1989-এও সেই সময় কিন্তু এরকম ওখানে অনেক মানুষ ঘুমিয়ে থাকে। সেইখানেও একটা মৃতদেহ পাওয়া যায়, তারও মাথার উপর অ্যাটাক করা হয়েছে, পাশেই পাথর পড়ে আছে। তাকে সবাই কম বেশি বাপি বলে ডাকত। সবাই জানতো তার বাড়ি মুর্শিদাবাদে, কিন্তু তার পুরো নাম কি, মুর্শিদাবাদে তার বাড়ি কোথায়, এই ব্যাপারে কেউ কোনো খোঁজ দিতে পারেনি। পুলিশও এর পরিচয় বার করতে পারেনি। তারপরে লাস্ট ঘটনা, যেটা 1989-এর ডিসেম্বরে ঘটে, ময়দানে যে মাঠ আপনারা দেখতে পান তার আশেপাশে কোনো এক হোমলেস মানুষ ঘুমাচ্ছিল। তারও মৃতদেহ পরের দিন ডিসকভার হয়। পুলিশ গিয়ে তার প্যান্টের পকেট সমস্ত কিছু চেক করে দেখতে পায় একটা ছেঁড়া টিকিট। সেই ছেঁড়া টিকিটটা নিয়ে তারা তদন্ত করে জানতে পারে এই টিকিটটা ইস্যু করা হয়েছিল বিহারের কোনো এক স্টেশন থেকে। তার মানে ওই মারা যাওয়া মানুষ বিহারি ছিল, কিন্তু বিহারে তার বাড়ি কোথায় ছিল, সে এখানে কি করতে এসেছিল, এই ব্যাপারে কিছুই পুলিশ জানতে পারেনি। পুলিশ যখন ভিকটিমদের ব্যাপারে কিছু জানতে পারছে না, তখন কে ক্রাইম করছে সেই ব্যাপারে সেই যুগে তারা জানবে কি করে? সিসিটিভি নেই, ডিজিটাল ফুটপ্রিন্ট নেই, পাথরে থাকা ফিঙ্গারপ্রিন্ট কলকাতা পুলিশ কি নিয়েছিল সেই ব্যাপারেও কিছু বলা যায় না। এবার পুলিশ কি কোনো প্রত্যক্ষদর্শী পেয়েছিল? না, প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি, কারণ যে অ্যাটাক করতো সে একা অ্যাটাক করতো, এবং কোন সময় অ্যাটাক করতো, রাত্রেবেলা ঠিক 1:30 থেকে 3:30। মুম্বাই আর কলকাতা যে স্টোনম্যান কাঁপালো তার ব্যাপারে পুলিশ কিছু জানতে পারেনি। সর্বসাকুল্যে একটা ভিকটিম বেঁচে গেছিল, তার ব্যাপারে পুলিশ সব জানে, কিন্তু সে এমন কোনো ক্লু দিতে পারেনি যে পুলিশ কেসটা সলভ করবে। বাদ বাকি যত ভিকটিম ছিল তাদের শর্ট নাম জানতে পেরেছে, লোকাল নাম জানতে পেরেছে, কিন্তু তাদের বাড়ি কোথায়, তারা এখানে কি করতো, এই ব্যাপারে পুলিশ কিছু জানতে পারেনি। দীর্ঘ 20 বছর স্টোনম্যানকে কলকাতাবাসী, মুম্বাইবাসী ভুলে গেছিল, এবং তাদের মনে করারও আর কোনো কারণ ছিল না। স্টোনম্যান হয়তো মারা গেছিল, হয়তো সে এই কুকর্মগুলো করা ছেড়ে দিয়েছিল। সেটা ঠিক না ভুল, 20 বছর পর 2009 সাল গুয়াহাটি, এবং এই গুয়াহাটিতে 2009 সালে পরপর 9টা খুন হয় মাত্র 19 দিনে। ফেব্রুয়ারির 7 তারিখে খুনের পালা শুরু হয়, এবং ফেব্রুয়ারির 27 তারিখে খুন করার পর্বগুলো একদম হঠাৎই বন্ধ হয়ে যায়, জাস্ট লাইক কলকাতা এবং মুম্বাই। এখানেও তদন্ত করে পুলিশ একটা ভিকটিমেরও নাম কোথা থেকে এসেছিল কিছুই জানতে পারেনি। পুলিশ জাস্ট এটাই আইডিয়া করে এরা আসামের গুয়াহাটি থেকে নয়, হয়তো আসামের অনেক দূর দূরান্ত পাহাড়ি গ্রাম থেকে তারা এসেছিল, অথবা এটা হতে পারে যে উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা অথবা বাংলা থেকে এরা ওখানে কাজ করতে গেছিল। দীর্ঘ 7 বছর গুয়াহাটি পুলিশ হাঁপ ছেড়ে বেঁচেছিল। স্টোনম্যান 2009 সালে তার কর্মকাণ্ড ঘটানোর পর 2010 পর্যন্ত পুলিশ তো তদন্ত করেছিল, তারপর তদন্তটা অদ্ভুতভাবে বন্ধ করে দেয়। কিন্তু এই তদন্ত গুয়াহাটিবাসীর মনে জেগেছিল 2016 সালের সেই জানুয়ারি মাস। জানুয়ারির 15 তারিখ থেকে ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত পরপর 3টে হত্যা হয়। হত্যা কিভাবে হয়েছিল? পাথর মেরে হয়েছিল। এখানে যে 3 জন ভিকটিম ছিল তাদেরও পরিচয় পাওয়া যায়নি। যে পাথরটা ছিল সেটা যখন চেক করা হয় তখন দেখা যায় 2009 আর 2016 সালের এই স্টোনম্যান কেসে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাথরের উপর নেই। তার মানে মোস্ট প্রবাবলি যে কিলার ছিল সে গ্লাভস পরে এই কর্মকাণ্ড ঘটিয়েছে। তো এই ক্ষেত্রে আপনাদের মনে সব থেকে বড় কোশ্চেন আসবে, মুম্বাই, কলকাতা, গুয়াহাটি, এই 3 জায়গার
যে এই স্টোন ম্যান আছে, যে নিয়ার অ্যাবাউট অফিসিয়াল মতে 37টা প্রাণ নিয়েছে, সে কি একই ব্যক্তি, না আলাদা আলাদা ব্যক্তি, নাকি কোনো গ্যাংয়ের মেম্বার? গ্যাং মেম্বার তারা কেন রাস্তার পাশের মানুষদের মারবে? প্রথম কোশ্চেন এটা আপনার আসছে। তারা তো কোনো কিছু চুরি করছে না, কোনো নারীর সাথে কুকর্ম তো এখানে হয়নি, জাস্ট পাথর মেরে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে গ্যাং হবে বলে আমার তো মনে হয় না। কিন্তু এখানে কোনো ছুটকো ছাটকা খুনি হলেও হতে পারে, তার পরিচয় পুলিশ পায়নি। এখানে এমন কোনো মানুষ একটা থাকতে পারে যে পার্জ চাইছে। পার্জ বলে একটা ইংলিশের সিনেমা আছে, আপনারা দেখবেন। সেখানে আমেরিকাতে মানে ওয়েস্টার্ন একটা কান্ট্রি দেখানো হচ্ছে, যেখানে 12 ঘন্টা টাইম দেওয়া হয়, আপনি যাকে ইচ্ছা খুশি মারতে পারেন। সেই সময় আপনার উপর কোনো ক্রিমিনাল কেস কিন্তু লাগানো হবে না। কিন্তু পার্জের ওই 12 ঘন্টা কেটে যাওয়ার পরেই আপনি আর কিচ্ছু করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে এরকম কোনো মানুষ সহজ টার্গেট এদের করে, নাকি কোনো মানসিক প্রবলেম আছে, কোনো ক্রিমিনাল মাইন্ডেড মানুষ এই ঘটনাগুলো ঘটিয়েছে? এইগুলো আমরা অ্যাজিউম করতে পারি, কোনো ডাইরেক্ট অ্যান্সার আমরা পাবো না। কিন্তু সব থেকে বেশি জানার ইচ্ছে যেটা হচ্ছে সেটা যে এই যে মুম্বাইতে ঘটেছে, যেটা কলকাতাতে, গুয়াহাটিতে, মানুষটা কি এক ছিল নাকি আলাদা আলাদা ছিল? যদি 1985-এ কারোর বয়স 40 হয়ে থাকে, তাহলে 2016-তে তার বয়স কত হবে? তো 31 বছর বাড়িয়ে আমরা 71 করতে পারি, 50 হলে 81 হবে। তো সেই ক্ষেত্রে 50 বছর সেই খুনির তো বয়স ছিল না যদি এই সমস্ত ঘটনা সে ঘটিয়ে থাকে। কিন্তু তার বয়স যদি 30 হয়, তাহলে 61 বছর বয়সে 2016-তে সে গুয়াহাটিতে কি এই ঘটনা ঘটাতে পারে? সম্ভাবনা তো অবশ্যই আছে, কিন্তু আমরা তাকে ধরতে পারলাম না কেন? সেই সময় ধরতে পারিনি কেন? তার অনেক কারণ আমি দিয়েছি, আপনারাও দিতে পারেন। কিন্তু বর্তমান সময় 2016-র কেসে সিসিটিভি কেন ফলো করা হলো না? আর ওই 1985, 1989 কলকাতায় ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো, সেখানে যে পাথর ছিল, সেই পাথরগুলো প্রিজার্ভ করে কি রাখা হয়েছিল? তার থেকে ফিঙ্গারপ্রিন্ট এক্সট্রাক্ট করা কি হয়েছিল? আমরা 5000 বছর পুরনো বডি থেকে ডিএনএ এক্সট্রাক্ট করতে পারছি, যে কোথা থেকে এসেছিল, কি কি খেয়েছিল, সেই সমস্ত কিছু বলতে পারছি। সায়েন্সের এত বড় ডেভেলপমেন্ট হয়ে গেছিল। তাহলে এইখানে সেই পাথরগুলো প্রিজার্ভ করা থাকলে, সেগুলো মডার্ন সায়েন্টিফিক সমস্ত কিছু চেকিংয়ের মধ্যে থেকে গেলে একটা ফিঙ্গারপ্রিন্ট তো পাওয়াই যাবে। আর এখন যদি কোনো কেসে ফিঙ্গারপ্রিন্টটা পাওয়া যায়, তাহলে কিন্তু মোস্ট অফ দ্য টাইম অন্তত ভারতে সে ধরা পড়েই যাবে, যেহেতু আমাদের আধার কার্ড বানানোর সময় ফিঙ্গারপ্রিন্ট সবারকেই দিতে হয়। 2023 সালে টুইটারে একটা থ্রেড আসে। থ্রেড মানে একটা টুইটের নিচে আরও একটা টুইট, আরও একটা টুইট, আরও একটা টুইট, লিঙ্কেজ বলবেন। সেখানে একজন ট্রু ক্রাইম ইন্টারেস্টেড মানুষ সে বলে যে 1985-এ যে স্টোনম্যান ছিল, 1989-এ কলকাতার যে স্টোনম্যান ছিল, তার একটা স্কেচ নাকি পুলিশ বানিয়েছিল। কিন্তু সেই স্কেচের উপর পুলিশের খুব একটা কনফিডেন্স ছিল না, তো সেই কারণে সেই স্কেচটা বার করেনি। 2023-এ এই নিউজটা আসার পর স্টোনম্যান মোটামুটি এই পৃথিবী থেকে উধাও হয়ে গেছে। যদি সে এখন বেঁচেও থাকে, যদি এক ব্যক্তি এই 3 শহর কাঁপিয়ে থাকে, তাহলে তার বয়স আপনারা ধরে নিতে পারেন 60-65-র নিচে তো হবেই না, আর ম্যাক্সিমাম তার বয়স 80 হতে পারে। জানি না সে সামনে বসে এই ভিডিওটা দেখছে কিনা, হতেও তো পারে সে দেখছে এই ভিডিওটা। আর কারণ এই রকম টাইপের মানুষরা বারবার এই রকম ক্রাইম করে পুলিশকে, জনতাকে চ্যালেঞ্জ করতে ভালোবাসে, এবং তার ব্যাপারে যখন খবর করা হয়, তার ব্যাপারে যখন কেউ বলে, সে ভীষণ ইন্টারেস্টেড ফিল করে। এছাড়াও মাঝে মাঝে অনেক সময় আছে রাস্তার পাশে মানুষ শুয়ে আছে, ঝগড়া ঝামেলা অশান্তিতে কোনো এক মানুষ পাথর দিয়ে কাউকে একটা মেরে দিয়েছে, সেখানেও নিউজ মিডিয়াতে স্টোনম্যান করে চিৎকার করতে থাকে লোকে, কিন্তু আদতেও ওই কেসগুলো এই কেসের সাথে লিঙ্ক না। এবার আপনিই বলুন, গুয়াহাটিতে যে ঘটনা ঘটে গেছিল, সেই ঘটনায় যে ক্রিমিনাল ছিল, সে কি মুম্বাই আর কলকাতাতেও ঘটনাগুলো ঘটিয়েছিল, নাকি প্রত্যেকটা ঘটনাতে আলাদা আলাদা মানুষ ছিল, মানে কপি ক্যাট খুন কি ছিল? এইগুলো আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। তো এই ছিল
আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।